ওরা বলছেন যে লার্নেড সিঙ্গেল জাজের কোনো ওই দিন এই মামলা নেবার ক্ষমতা ছিল না। ইডি বলছে যে এই গোটা প্রক্রিয়াটার মধ্যে কোনোভাবেই একজন কোনো বিচারপতি তাকে দায়ী করাটা সঠিক কাজ না। মানেকা গম্ভীরের সাবমিশন কি ছিল, তার আইনজীবীরা কি সাবমিশন করেছেন আদালতে, যারা এই পোস্টার লাগিয়েছেন তারা কারুর ক্ষতি করুন না করুন, মানেকা গম্ভীরের সবচেয়ে বেশি ক্ষতি করছেন, আমি তাদের উদ্দেশ্যে। লাস্ট প্যারাটা এক্স্যাক্টলি স্যার কি বলেছে যদি একটু বলেন দর্শকদের। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। দুদিন আগে রাজ্য রাজনীতি রীতিমতো তোলপাড় হয়ে গেছে হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার নামে এক পোস্টার কাণ্ড দেখে। কিন্তু আমাদের একটা কৌতূহল মনে যে প্রশ্ন রাজ্যবাসী শুধু নয়, সাংবাদিক হিসাবে আমার মধ্যেও বারংবার তাড়িয়ে বেরিয়েছে, রাজশেখর মান্থার বিরুদ্ধে এত রাগ কেন? রাজ্য রাজনীতি মহল বলছেন তিনি অভিষেক ব্যানার্জির শালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে যে রায় দিয়েছেন তা মনের মতো হয়নি শাসক দলের। কিন্তু কি আছে ওই রায়ে, ঠিক কতটা বিপাকে ফেলে দিয়েছে মেনকা গম্ভীরকে বা এই সমগ্র শাসক দলের সঙ্গে জড়িত শাসকদের অর্থাৎ কর্তা কর্মীদের, যার জন্য বিচারপতি রাজশেখর মান্থার উপর গিয়ে পড়েছে সমগ্র রাগ এবং যা জনবিস্ফোরণ বা বিস্ফোরণ হয়ে ধরা দিয়েছে একাংশের আইনজীবীদের কার্যকলাপে। এই রায় নিয়েই আমাদের সঙ্গে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত আছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। প্রথমে তাই ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। নমস্কার। আমার একটু সরাসরি প্রশ্নে যাই, সেই রায়ে কি এমন আছে মেনকা গম্ভীরের বিরুদ্ধে রাজশেখর মান্থা কি এমন রায় দিলেন যেটা ওরা গলাধ্যকরণ করতে বা হজম করতে পারছেন না? শিবম, আমি প্রথমেই একটা কথা বলে রাখি যে পোস্টারটির কথা হচ্ছে, আমি সেই পোস্টারটির তৃতীয় লাইনটাকেই ধরে, যেহেতু এটা পাবলিকলি ডিসপ্লেড হয়েছে এবং যেহেতু এই পোস্টারটি আমাদের অনেকের মনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে, তাই এই পোস্টারটিকে ধরেই আমি আপনাদেরকে কিছু কথা বলবো। কিন্তু যেহেতু এই মুহূর্তে আদালতে 3 বিচারপতির যে বেঞ্চ, তারা বর্তমানে যে সুমোটো কন্টেম্পট সেটা শুনানি করছেন, তাই আমি অনেকগুলো বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে কোনোভাবে কোনো মন্তব্য করব না, যাতে সেটা কন্টেম্পট অফ কোর্ট হতে পারে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই রায়গুলো পাবলিকলি অ্যাভেলেবেল। তাই তুমি যে প্রথমেই বললে না যে কে বা কারা, শাসক দল না অন্য কে, বিচারপতির রায় কোনটা রায় নয়, কোনটা তাদেরকে ক্ষুব্ধ করেছে শাসক দলকে, আমি এই প্রশ্নগুলোকে এই পারপাসে একেবারেই বাদ দিয়ে রাখছি। আমি যেটা করবার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই রায়গুলো যে প্রশ্ন আমাদের সামনে জন্ম দিচ্ছে তাতে কি আছে। দিস আর পাবলিক ডকুমেন্টস। যে কোনো ব্যক্তি যদি হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে পৌঁছান তাহলেই আপনারা দেখতে পাবেন যে রায়টি বিচারপতি রাজশেখর মান্থা দিয়েছেন সেটা 6 জানুয়ারি 2023 সাল। 6 জানুয়ারি 2023 সালের এই যে রায়, দেখবেন WPA নাম্বার 19748 of 2022, 19748 of 2022, মানেকা গম্ভীর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আনাদার। এবং সেই মামলাতে মানেকা গম্ভীরের পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা অ্যাপিয়ার করেছিলেন এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে যারা আইনজীবী ছিলেন তারা অ্যাপিয়ার করেছিলেন এবং ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষে যারা আইনজীবী ছিলেন তারা অ্যাপিয়ার করেছিলেন। কি বলা আছে তাতে আমি লাইন বাই লাইন একটু বললে সুবিধে হবে। যারা হাইকোর্টের ওয়েবসাইটে গিয়ে খুঁজতে চান তারা এই নাম্বার দিয়ে অ্যাপিলেট সাইডে যদি আপনারা যান তাহলেই এই নাম্বার দেখতে পাবেন। নাম্বার দিয়ে যদি আপনি সার্চ করেন তাহলেই কিন্তু এই অর্ডার আপনারা পেয়ে যাবেন 6 জানুয়ারি 2023-এ। The Enforcement Directorate has placed an order of the division bench of this court dated 23rd December 2022 in MAT 1762 of 2022 arising out of the instant writ petition. অর্থাৎ এই যে রিট পিটিশনটি হয়েছিল WPA নাম্বার 19748 of 2022, এটা ছিল একটা রিট পিটিশন। আমাদের সংবিধানের 226 নম্বর যে অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদ অনুযায়ী যে কোনো মানুষ ব্যক্তি তিনি
সুপ্রিম কোর্ট এই হাইকোর্টের সামনে এসে সেই রিট পিটিশন তিনি ফাইল করতে পারেন। হাইকোর্টকে বলতে পারেন যে কেন এই রিট পিটিশন তিনি ফাইল করেছেন, হাইকোর্ট যদি মনে করেন তাকে সেই রিলিফ দিতে পারেন। এখন যদি দেখেন এই রিট পিটিশন ফাইল হয়েছিল এবং তাতে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বিরুদ্ধে একটি আপিলে গিয়েছিলেন ডিভিশন বেঞ্চে। কোন অর্ডারের বিরুদ্ধে? 23শে ডিসেম্বর 2022। আমি পরবর্তী সময়ে সেই 23শে ডিসেম্বর 2022-এর যে অর্ডার এবং ডিভিশন বেঞ্চের সেটাও আমি আপনাদেরকে দেখাবো, যেখানে বলা হয়েছে ইট হ্যাজ বিন রিমার্কড ইন প্যারাগ্রাফ নাম্বার 10 অনওয়ার্ডস ইন দি সেড ডিসিশন দ্যাট দ্য ইনস্ট্যান্ট রিট পিটিশন হ্যাজ বিকাম ইনফ্রাকচুয়াস। অর্থাৎ রিট পিটিশন যখন ফাইল হয় আমাদের হাইকোর্টের নিয়ম অনুযায়ী সেটা সিঙ্গল বেঞ্চের সামনে যায়, সিঙ্গল জাজ একজন বিচারপতির সামনে সেটা শুনানি হয়। সেইখানে যে অর্ডার হয় তার বিরুদ্ধে আপিল করতে পারেন যে কোনো অ্যাগ্রিভড পার্টি, যিনি রায়তে খুশি হলেন না, যে কোনো রায়, এমনকি অন্তর্বর্তীকালীন রায়ের বিরুদ্ধেও আপিল করা যায়। সেই আপিল যে কোনো পার্টি, যে কোনো পক্ষ তারা করতে পারেন এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে সেখানে ডিভিশন বেঞ্চ কিছু বক্তব্য রাখেন এবং তারা যদি মনে করেন সেই অন্তর্বর্তীকালীন রায় সঠিক নয় বা অন্তর্বর্তীকালীন রায়ের কিছু মডিফিকেশন দরকার বা অন্তর্বর্তীকালীন রায়ে যদি এইখানে যেমন হয়েছে দেখবেন ইনফ্রাকচুয়াস হয়ে গেছে বলে যে বক্তব্য তারা রেখেছিলেন, যে 10 নম্বর প্যারাগ্রাফ অনওয়ার্ডস যে মেনকা গম্ভীরের করা এই রিট পিটিশনটা WPA নাম্বার 19748 অফ 2020-22 দিস বিকাম ইনফ্রাকচুয়াস। অর্থাৎ এটার আর কিছু বাকি নেই, রিট পিটিশনে কিছু পাবার নেই। ইনফ্রাকচুয়াস মানে আমরা সেই কথাটাকেই বলতে পারি। এবার দেখুন, হেন্স WPA 19748 মানে এটা shall stand disposed of as infructuous. All interim orders, if any, shall stand vacated. The order of the division bench is taken on record. Since no affidavit has been used by the respondents, the allegations made in the writ petition shall not be deemed to have been admitted by this court. তার মানে এই মামলাটি ডিভিশন বেঞ্চের অর্ডারেই ইনফ্রাকচুয়াস হয়ে গিয়েছে এবং সেই মামলাটি সিঙ্গল বেঞ্চ এই মুহূর্তে দাঁড়িয়ে ডিসপোজ করলেন এবং তাকে বললেন ইনফ্রাকচুয়াস, কারণ সিঙ্গল বেঞ্চের সামনে আর কোনো অপশন নেই। সিঙ্গল বেঞ্চ হচ্ছে ডিভিশন বেঞ্চের যে সিদ্ধান্ত সেটা সিঙ্গল বেঞ্চের ওপর বাইন্ডিং। তাহলে সিঙ্গল বেঞ্চের ওপর যে বাইন্ডিং ডিসিশন, সেই ডিসিশন এখানে এলো এবং সিঙ্গল বেঞ্চ সেখানে এই যে রিট পিটিশন তাকে ইনফ্রাকচুয়াস বললেন ইন টার্মস অফ প্যারাগ্রাফ 10 অনওয়ার্ডস অফ দি অর্ডার অফ দি ডিভিশন বেঞ্চ। অর্থাৎ 2 সদস্যের যে ডিভিশন বেঞ্চ এই মামলায় যে রায় দিয়েছিলেন সেই রায়ের ভিত্তিতেই সিঙ্গল বেঞ্চ এই সিদ্ধান্তে এলেন এবং এই সিদ্ধান্তে আসার পর তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গল জাজ তিনি কিন্তু ওই ডিভিশন বেঞ্চের অর্ডার এটা রেকর্ডেও নিয়েছেন। তাহলে আমাদের প্রশ্ন আসছে ডিভিশন বেঞ্চের অর্ডারটা কী ছিল? ডিভিশন বেঞ্চের অর্ডার ছিল যে ম্যাট 1762 অফ 2022 যেখানে 23 ডিসেম্বর 2022 সালে একটা অর্ডার পাস হয়। কি অর্ডার পাস হয়, কি ছিল তাতে? এই হচ্ছে ম্যাট 1762 অফ 2022 উইথ ক্যান 1 অফ 2022 আপিল হয়েছিল। আপিলে কি হয়েছিল? দিস আপিল ইজ ডিরেক্টেড এগেনস্ট দ্য ইন্টারলকিউটরি অর্ডার্স অফ দ্য লার্নেড সিঙ্গল জাজ ডেটেড 30th অগস্ট 2022। 30শে আগস্ট হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ একটি অর্ডার দিয়েছিলেন ইন্টারলকিউটরি মানে অন্তর্বর্তীকালীন একটি রায়, অ্যান্ড 6 সেপ্টেম্বর 2022 পাস্ট ইন WPA 19748। আবার দেখবেন এই যে মামলাটি আমি এর আগে দেখালাম সেইটা। By subsequent order dated 6/9/2022 certain typographical errors in detail order have been corrected. মানে আগের অর্ডারে কিছু টাইপোগ্রাফিক্যাল এরর ছিল সেটা কারেক্ট হয়েছে। দি রেসপন্ডেন্ট নাম্বার 1, আচ্ছা তার আগে একটু বলে নেওয়া ভালো, এই আপিলটা করেছিলেন
ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ভার্সেস মানিকা গম্ভীর। এর আগেরটায় আমরা দেখিয়েছিলাম মানিকা গম্ভীর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান আদার্স। মানে যেহেতু এই মামলার আরেকটি অর্ডারের বিরুদ্ধে আপিলের অর্ডার, এটা ইন্টারলকিটরি অর্ডারে, সেই উল্টো পার্টি তারা অ্যাপিলেন্ট হয়েছেন। মানে ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ওয়ার অ্যাগ্রিভড পার্টি বাই দি অর্ডার, যে অর্ডারটা এখানে চ্যালেঞ্জ করেছেন তারা ডিভিশন বেঞ্চে। রেসপন্ডেন্ট নাম্বার 1 মানে মানিকা গম্ভীর had approached the learned single judge by filing WPA 19748 of 2022 challenging the summons dated 26 July 2022 and 12 August 2022 দুটো সামান তাকে করা হয়েছিল, তাকে তারা চ্যালেঞ্জ করছেন তিনি, with plea that writ petitioner was a citizen of India and resident of Kolkata and the FIR number RC 0102020 capital A 0022 was registered by the CBI SEB Kolkata on 27 November 2020 under section 120B and 409 of the IPC for the alleged illegal excavation, theft and transportation of the coal and ECL coal fields in West Bengal. তাহলে কি হলো, কোন মামলায়? যে মামলাতে মানিকা গম্ভীরকে তিনি যেই হন, তিনি বলছেন যে 26 জুলাই এবং 12 আগস্ট দুটো সামান ইস্যু করা হয়েছিল, মানে ডাকা হয়েছিল, যেখানে তিনি বলছেন এখানে এসে রিট পিটিশন করে যে তিনি ভারতের নাগরিক, যার কলকাতাতে বাড়ি, এবং একটি এফআইআর করে সিবিআই তাকে 27 নভেম্বর 2020 এই সেকশনে 120B 409 অফ আইপিসিতে ওই বেআইনি কয়লা খনন, চুরি, ট্রান্সপোর্টেশন অফ দি কোল অ্যান্ড ইসিএল কোলফিল্ডস ইন ওয়েস্ট বেঙ্গল, সেই ক্ষেত্রে এই সামান করা হয়েছিল, সেই সামানটাকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন। দ্য রিট পিটিশনার হ্যাজ নট বিন নেমড ইন দি সেড এফআইআর, তার নাম ছিল না। মানিকা গম্ভীরের বক্তব্য যে তার নাম ছিল না ওই এফআইআরে, ওই এফআইআরে মানিকা গম্ভীরের কোনো নাম ছিল না। thereafter on 28/11/2020 মানে 27 তারিখে ওই এফআইআরটা রেজিস্টার্ড হয়েছিল যেখানে ওনার নাম ছিল না। 28 তারিখে, এটা মানিকা গম্ভীরের কেসটাকে ডিভিশন বেঞ্চ রেকর্ড করছেন, অ্যাপিলেন্ট হ্যাড রেজিস্টার্ড দি ECIR for alleged commission of offence punishable under section 3 and 4 of the Prevention of Money Laundering Act 2002 ওই পিএমএলএ অ্যাক্টে এইখানে 3 এবং 4 পিএমএলএতে মামলা হলো 28 নভেম্বর 2020। রিট পিটিশনার তাকে সামন করা হলো পিএমএলএতে সেকশন 50 ক্লজ 2 এবং 3 পিএমএলএ অ্যাক্টে 19 জুলাই 2022। 19 জুলাই 2022 তাকে সামন করা হয়েছিল। কে করলেন? অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট, নিউ দিল্লি, দিল্লি থেকে সামন করা হলো ফর অ্যাপিয়ারেন্স ইন হিজ অফিস অন 26 জুলাই 2022 10:30। তাহলে কবেকার অর্ডার? 19 জুলাই 2022 তাকে সামন করা হয়েছে এবং 26 জুলাই তাকে 10:30টার সময় দিল্লিতে ডেকে পাঠানো হয়। Subsequently, another summon of similar nature was issued by the assistant director on 12 August 2022, আরেকটা সামন for appearance in his office on 5th of September 2022. These summons were subject matter and challenged in writ petition. তাহলে এই যে এখানে দেখো যে had registered this এই 3 and 4 Prevention of Money Laundering Act PMLA, the writ petition issued this, writ petitioner was issued, মানে মানিকা গম্ভীর was issued the summons under section 50 clause 2 and 3 of Prevention of Money Laundering Act dated 19 July 2022 by Assistant Director, Directorate of Enforcement, New Delhi। একটা সমন, যে সমনটা 19 জুলাই তাকে রাখা হলো
আর আরেকটা সমন যেখানে 26শে জুলাই ইস্যু করা হলো, আসতে বলা হলো 26 তারিখে। সাবসিকুয়েন্টলি আনাদার সামন অফ সিমিলার নেচার ইস্যুড বাই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর অন 12 অগস্ট 2022। তাহলে একটা সমন এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডাইরেক্টরেট অফ এনফোর্সমেন্ট তারা ইস্যু করেছেন, আর সাবসিকুয়েন্টলি আনাদার সামন নেচার ইস্যুড বাই দি সেম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, তিনিই আবার ইস্যু করলেন 12 আগস্ট 2022, 5ই সেপ্টেম্বর যাবার জন্য, যেটাকে তিনি চ্যালেঞ্জ করলেন। Learned single judge, while passing the impugned interlocutory order, has noted that the relief claimed in the writ petition is in respect of the summons under section 50 clause 2 and 3 of PMLA. Learned single judge has noted that the only issue is whether the writ petitioner should be summoned in Delhi or in Kolkata, and considering the issue, learned single judge has also found that the writ petitioner has not been named as an accused in the proceedings. তাহলে প্রশ্ন এলো যে কলকাতায় তাকে ডাকা হবে না দিল্লিতে ডাকা হবে। ডাকা হবে এই প্রশ্নে কিন্তু তার মামলা নেই। তার প্রথম পয়েন্ট হচ্ছে তাকে দিল্লিতে ডাকা হবে না কলকাতায় ডাকা হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে পিটিশনার মানে মানিকা গম্ভীরের নাম ওই এফআইআরটাতে নেই। By way of interim direction, the appellant has been directed to question the petitioner at its zonal office in Kolkata. ওই অন্তর্বর্তীকালীন নির্দেশ ছিল যিনি আবেদনকারিনী তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে ইডিকে এই কলকাতার জোনাল অফিসের। Appellant has been further directed not to take any coercive step in the meantime. কোয়ার্সিভ স্টেপ মানে শিবম এটা খুব সহজে তাকে গ্রেফতার বা তাকে অন্য কোনোভাবে হ্যারাস করা জিজ্ঞাসাবাদ ছাড়া এগুলো করা যাবে না, গ্রেফতারি মূলত আমরা ধরি। সাবমিশন অফ লার্নেড কাউন্সিল ফ্রম দ্য অ্যাপিলেন্ট ফর দি অ্যাপিলেন্ট যদি আমরা দেখি ইজ দ্যাট দ্য ইমপিউন্ড অর্ডার পাসড বাই দি লার্নেড সিঙ্গেল জাজ ইজ উইদাউট জুরিসডিকশন। এখানে ডিভিশন বেঞ্চের কাছে গিয়ে ইডি বললেন যে সিঙ্গেল জাজের অর্ডার, তার এই অর্ডার পাস করার জন্য জুরিসডিকশন ছিল না, মানে যে এখতিয়ার সেটা ছিল না। অন দি ডেট অফ পাসিং অফ দি অর্ডার, এই অর্ডারটা পাস করার দিনে তার কোনো এই এখতিয়ার ছিল না। লার্নেড সিঙ্গেল জাজ হ্যাড নো ডিটারমিনেশন টু হিয়ার দ্য পিটিশন ইনভলভিং পুলিশ ইনঅ্যাকশন। অর্থাৎ পুলিশ ইনঅ্যাকশনের মামলায় যে আদালতে এই মামলার শুনানি হওয়ার কথা সেই আদালতে মানে সেই বিচারপতির সামনে এই মামলাটির শুনানি হয়নি অন্তর্বর্তীকালীন রায়ের ক্ষেত্রে। এটা হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে আরজি তাদের বক্তব্য। হি ওয়াজ অলসো সাবমিটেড দ্যাট এগেনস্ট দ্য ইমপিউন্ড সামান্স দ্য পিটিশনার হ্যাজ রেমেডি অফ ফাইলিং অ্যান অ্যাপিল। ওই সামানের বিরুদ্ধে তিনি অ্যাপিল ফাইল করতে পারতেন, মানে মানিকা গম্ভীরের উচিত ছিল অ্যাপিল ফাইল করা। অ্যান্ড দ্যাট ইন কমপ্লায়েন্স অফ দ্য ইমপিউন্ড অর্ডার দ্য রিট পিটিশনার হ্যাজ অ্যাপিয়ার্ড বিফোর ইডি অ্যাট কলকাতা। এবং তিনি ইডির সামনে অ্যাপিয়ারও করেছিলেন। দেয়ারফর নাথিং সার্ভাইভস ইন দি রিট পিটিশন which has now become infructuous. He further submits that the petitioner had made a false declaration in the petition that she is a citizen of India. এটা ওদের বক্তব্য, ইডির বক্তব্য যে তিনি মানে ইডির আইনজীবীদের বক্তব্য যে তিনি একটি মিথ্যা এফিডেভিট করেছেন, যে হলফনামা দিয়েছেন আদালতের সামনে, যেখানে তিনি বলেছেন তিনি ভারতের নাগরিক, whereas she is a citizen of Thailand, যেখানে তিনি থাইল্যান্ডের নাগরিক। He has also submitted that learned single judge has in fact exercised the power under section 438 of CRPC and that no reason has been assigned for extending the protection of no coercive action. মানে ওনাদের যে সাবমিশন তাকে যদি আমি ইন এ নাটশেল বলি, এক তারা বললেন যে সেই দিনে কলকাতা হাইকোর্টের রোস্টার অনুযায়ী যে বিচারপতি ওই
নির্দেশ দিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন নির্দেশ, যে তাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে হবে আর তার বিরুদ্ধে কোনো কোয়ারশিপ স্টেপ নেওয়া যাবে না, সেই বিচারপতির পুলিশ ইনঅ্যাকশনের মামলা শোনার, অর্থাৎ পুলিশি নিষ্ক্রিয়তার মামলা শোনবার কোনো ডিটারমিনেশন ছিল না। এই ডিটারমিনেশন বিষয়টা কি? আমরা জানি যে চিফ জাস্টিস ইজ দি মাস্টার অফ রোস্টার। চিফ জাস্টিস হেডমাস্টার মশাই নয় কোনো আদালতের, তিনি হচ্ছেন মাস্টার অফ রোস্টার। তিনি ঠিক করেন কোন বিচারপতির কাছে কী ডিটারমিনেশন থাকবে। সুপ্রিম কোর্টের বিভিন্ন আইন রয়েছে, বিভিন্ন জাজমেন্ট আছে, ডিসিশনস আছে, যেখানে বলা হচ্ছে ওই দিন যদি ওই বিচারপতির কাছে নির্দিষ্ট মামলার শুনানি করার যদি কোনো ডিটারমিনেশন না থাকে, তাহলে সেই মামলায় যদি তিনি কোনো রায় দেন, তাহলে সেই রায়টা সঠিক রায় হবে না, অর্থাৎ রায়টা রায় নয়, মানে আইনের চোখে সেটা রায় নয়। ক্ষমতা থাকলে তখন সেইখানে একটি রায়দান করা যায়। তা এটা তাদের বক্তব্য ছিল, একরকমের বক্তব্য। ওই দিন যেদিন অর্ডারটা হয়েছিল, অর্থাৎ যে ওই 30শে আগস্ট 2022 যে অর্ডারটি দিয়েছিলেন সিঙ্গেল জাজ, যে ওনার বিরুদ্ধে কোনো কোয়ারশিপ স্টেপ নেওয়া যাবে না মানকা গম্ভীরের, সেই অর্ডারটা সেই দিন দেবার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়নি, মানে রোস্টার অনুযায়ী সেদিন ছিল না। দ্বিতীয়ত যেটা বলা হয়েছিল যে এই সামানের বিরুদ্ধে তার আপিল করার অধিকার আছে আইনে, তিনি আপিল করতে পারতেন। তৃতীয়ত উনি এই অর্ডার অনুযায়ী কলকাতার ইডির দপ্তরে হাজির হয়েছিলেন, তাই জন্য এই মামলায় কোনো কিছু বাকি নেই আর শুনানি করতে বা সিদ্ধান্ত নিতে। এবং তার সঙ্গে তিনি বলেছিলেন যে এই মানিকা গম্ভীর তিনি একটি মিথ্যা হলফনামা দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন তিনি ভারতের নাগরিক, যেখানে তিনি থাইল্যান্ডের নাগরিক। এবং তারা বলেছিলেন এই 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 রায় দান করে আসলে সিঙ্গেল জাজ তিনি যেটা অ্যান্টিসিপেটরি বেল দেওয়ার যে ক্ষমতা আন্ডার সেকশন 438 অফ সিআরপিসি, সেই ক্ষমতার প্রয়োগ করেছিলেন। এটা তাদের সাবমিশন। দিস ইজ নট দি সাবমিশন অফ মানকা গম্ভীর, অবভিয়াসলি তিনি এখানে রেসপন্ডেন্ট ছিলেন। এবার তার সাবমিশনে কি বলা আছে সেটা আমরা শুনব। লার্নেড কাউন্সিল ফর দি রেসপন্ডেন্ট নাম্বার 1, and this is very important, মানিকা গম্ভীরের সাবমিশন কি ছিল, তার আইনজীবীরা কি সাবমিশন করেছেন আদালতে। যারা এই পোস্টার লাগিয়েছেন তারা কারুর ক্ষতি করুন না করুন, মানিকা গম্ভীরের সবচেয়ে বেশি ক্ষতি করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি। লার্নেড কাউন্সিল ফর দি রেসপন্ডেন্ট নাম্বার 1, writ petitioner has submitted that it is not a case of police inaction. Therefore, learned single judge has the jurisdiction, and that there is a typographical error in the writ petition about mentioning of the writ petitioner to be Indian citizen, but there is no suppression. অর্থাৎ তারা বলেছেন খুব পরিষ্কার, এখান থেকে দেখাও যে রেসপন্ডেন্ট নাম্বার 1 মানিকা গম্ভীরের পক্ষ থেকে বলা হচ্ছে writ petitioner submitted that it is not a case of police inaction, যে আগে দেখালাম ইডির আইনজীবীরা বলছেন এটা পুলিশ ইনঅ্যাকশনের মামলা, অর্থাৎ যে বিচারপতি অন্তর্বর্তীকালীন রায় দিয়েছেন সেই বিচারপতির ওই দিন ওই মামলা নেওয়ার ক্ষমতা ছিল না। তাহলে উল্টো দিক থেকে মানিকা গম্ভীরের যিনি আইনজীবী তিনি কি বললেন, যে রেসপন্ডেন্ট নাম্বার 1 অর্থাৎ মানিকা গম্ভীর তিনি এই কেসটি পুলিশ ইনঅ্যাকশনের কেসই নয়। Therefore, learned single judge has jurisdiction and there is typographical error, অর্থাৎ ওই ভারতের নাগরিক সম্পর্কে যে কথাটা বলেছেন ফলস এফিডেভিটের কথা, সেখানে একটা টাইপোগ্রাফিক্যাল এরার হয়েছে, সেটা ওনারা ঠিক করেছেন। এবং বা দেয়ার ইজ নো সাপ্রেশন, সেখানে ওরা লুকোনোর কোনো ইচ্ছা ওনাদের ছিল না, হতে পারে, এটা তাদের বক্তব্য। হি হ্যাজ ফার্দার সাবমিটেড দ্যাট দ্য রিট পিটিশনার হ্যাজ নো অবজেকশন ইন অ্যাপিয়ারিং বিফোর দি অ্যাপিলেন্ট অ্যাট কলকাতা। তিনি বলছেন রিট পিটিশনের কলকাতায় অ্যাপিয়ার করতে কোনো সমস্যা নেই, and that learned single judge has relied upon the order of the Honorable Supreme Court passed in respect of the other persons in the same ECIR. অন্যদের ক্ষেত্রে যে রায় আছে সেই রায়ের উপরে লার্নেড সিঙ্গেল জাজ রেফার করে এই রায় দিয়েছেন। স্বাভাবিক, তিনি লার্নেড সিঙ্গেল জাজের অর্ডার যেটা অ্যাপিল হয়েছে সেটাকে তো তারা সেভ করবেন, মানে সেটার পক্ষে তাদের বক্তব্য রাখতে হবে, কারণ তার মাধ্যমে কোয়ারসিভ স্টেপের ক্ষেত্রে প্রোটেকশনটা তাকে দেওয়া হয়েছে। অ্যান অবজেকশন হ্যাজ অলসো বিন রেজড
that about 3 months have lapsed after order of the learned single judge. Therefore, at this stage, no interference is required. এবং বলা হলো যে 3 মাস চলে গেছে ওই লার্নেড সিঙ্গেল জাজের অর্ডারের পর থেকে, তাহলে এর মধ্যে আর কোনো ইন্টারফারেন্সের কোনো জায়গা নেই। এবার আসি লার্নেড কাউন্সিল অ্যাপিয়ারিং ফর রেসপন্ডেন্ট নাম্বার 2, ইউনিয়ন অফ ইন্ডিয়া, হ্যাজ অলসো সাপোর্টেড দি অ্যাপিলেন্ট, মানে ইডিকে সাপোর্ট করছেন বাই সাবমিটিং দ্যাট লার্নেড সিঙ্গেল জাজ হ্যাজ ট্রাভেল বিয়ন্ড দি স্কোপ অফ দ্য রিট পিটিশন। রিট পিটিশনের বাইরে সমালোচনা করছেন। কারণ আমি একটা কথা বলি, যখন আপিল কোর্ট একটি জাজমেন্টকে দেখেন তখন দে অ্যাক্ট লাইক এ ক্রিটিক। সিঙ্গল জাজ যখন তার জাজমেন্ট দেন, অর্ডার দেন, হি অ্যাক্টস লাইক অ্যান আর্টিস্ট। আপিল কোর্ট অ্যাক্টস লাইক দি আর্ট ক্রিটিক। তাহলে ক্রিটিক্যালি দেখার জন্য নানাভাবে তো ব্যাখ্যা করা হয়, সেটাই তো আইনি প্রক্রিয়া। while granting the protection about no coercive action, এখানে বলেছেন যে ওই কোয়ার্সিভ অ্যাকশন না নেবার ক্ষেত্রে যে যুক্তি লার্নেড সিঙ্গেল জাজ দেখিয়েছেন সেই যুক্তিটা সঠিক নয় তার মতে। He further submits that no reason has been assigned for granting the relief of no coercive action and the writ petitioner has not approached the writ court with clean hands, পরিষ্কার হাতে আসেননি। Therefore, the petition is liable to be dismissed. We have heard learned counsel for the parties and perused the record. এবার আসি মূল জায়গায় যেখান থেকে সিদ্ধান্ত হচ্ছে। তাহলে আমরা একটা জায়গায় এই আর্গুমেন্টসগুলোকে রাখলাম ইন এ নাটশেল। ওরা বলছেন যে লার্নেড সিঙ্গেল জাজের কোনো ওই দিন এই মামলা নেবার ক্ষমতা ছিল না, ইডি বলছেন। অন্যদিকে কারণ এটা পুলিশ ইনঅ্যাকশনের মামলা। অন্যদিকে মানিকা গম্ভীরের আইনজীবী বলছেন না, এটা পুলিশ ইনঅ্যাকশনের মামলাই নয়, তাহলে লার্নেড সিঙ্গেল জাজ যিনি নিয়েছেন সঠিকভাবেই নিয়েছেন। ওনারা বলছেন মানিকা গম্ভীর ভারতের নাগরিক নন, তা সত্ত্বেও তিনি লিখেছেন ভারতের নাগরিক। ওনারা বলছেন এটা সাপ্রেশন নয়, এটা টাইপোগ্রাফিক্যাল এরার, ভুল করে লেখা হয়েছে। ওনারা বলছেন, ইডির আইনজীবী বলছেন যে এই মামলায় তিনি মানিকা গম্ভীর তিনি অ্যাপিয়ার করেছেন কলকাতার ইডির কাছে। তাহলে এখন আর এটার কোনো মানে হয় না, এখন ইনফ্রাকচুয়াস হয়ে গেছে, কারণ ওখানে সামান দুটো চ্যালেঞ্জ দিয়েছে। ওনারা বলছেন এখানে কোনো ইন্টারফারেন্সের কোনো দরকার নেই, কারণ ওই অর্ডারটা রয়েছে ঠিকই আছে, এখানে উনি ক্লিন হ্যান্ডেই এসেছেন, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। প্যারাগ্রাফ 8-এ যখন অ্যানালিসিস করছেন ডিভিশন বেঞ্চ সেই লার্নেড সিঙ্গেল জাজের যে দেওয়া জাজমেন্টটা, ইন্টারলকিউটরি জাজমেন্টটা, দ্য ফার্স্ট ইস্যু ইজ ইফ লার্নেড সিঙ্গেল জাজ হ্যাড দি জুরিসডিকশন টু পাস দি অর্ডার আন্ডার অ্যাপিল। ওনার অর্ডার দেওয়ার ক্ষমতা ছিল কিনা বলছেন, if there was no such jurisdiction, then in terms of the judgment of Honorable Supreme Court in the matter of the state of Rajasthan versus Prakash Chand and others reported in 1998 1 SCC 1 in the matter of Shanti Bhushan versus Supreme Court of India through its registrar and another reported in 2018 8 SCC 396 in the matter of Inder Mani and others versus Maheshwari Prasad and others reported in 1996 6 SCC 587, the order of the single judge becomes non-est. অর্থাৎ এই অর্ডারটার কোনো মানে আমি মূল্য থাকে না কথাটা বলবো না, আমি বলবো এই অর্ডারটা কার্যকরী থাকে না, কার্যকরিতা থাকে না যদি তার কোনো ক্ষমতা না থাকে। মানে ধরুন ওই দিন ওনার এই মামলাটা শোনার ক্ষমতা নেই, অর্ডারটা কোথা থেকে দেয়? চিফ জাস্টিস বিং দি মাস্টার অফ রোস্টার বলেছেন এ জাজ শুনবেন পুলিশ ইনঅ্যাকশনের মামলা, বি জাজ শুনবেন এডুকেশনের মামলা, সি জাজ শুনবেন হায়ার এডুকেশনের মামলা, ডিফাইন করে এখান থেকে এটা ধরুন বি জাজ শুনলেন প্রাইমারি এডুকেশন, সি জাজ শুনবেন সেকেন্ডারি এডুকেশন, ডি জাজ শুনবেন ধরুন ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, রেভিনিউ ম্যাটার্স। তাহলে এইগুলো হচ্ছে বিষয়। Undisputedly, on the date of passing the order, learned single judge had determination to hear the matters, motion and hearing under Article 226 of the Constitution of India relating to residuary under Group 6, excluding matter related to police inaction. মানে পয়েন্টটাকে খেয়াল করুন, মানিকা গম্ভীরের যিনি আইনজীবী তিনি পয়েন্ট তুলেছেন ইটস নট এ ম্যাটার অফ পুলিশ ইনঅ্যাকশন। অবভিয়াসলি রেসিডিউয়ারি গ্রুপ 9 আমাদের হাইকোর্ট অ্যাপিলেট সাই হাইকোর্ট রিট রুলস অনুযায়ী গ্রুপ 9-এর
ডিটারমিনেশন ছিল, কিন্তু ওই দিন পুলিশ ইনঅ্যাকশনের ম্যাটারটা তার কাছে ছিল না। অর্থাৎ তার মানে দেখতে গেলে মানিকা গম্ভীরের পক্ষ থেকে যা বলা হয়েছিল সেটা সঠিক, আর ওনাদেরটা ভুল। অর্থাৎ এইটুকুর মধ্যে যদি আমরা যাই, এইবার দ্য জুরিসডিকশন অফ দ্য লার্নেড সিঙ্গল জাজ হ্যাজ বিন কোয়েশ্চেনড অন দি গ্রাউন্ড দ্যাট দ্য প্রেজেন্ট ম্যাটার ফলস আন্ডার ক্যাটেগরি অফ পুলিশ ইনঅ্যাকশন, বাট সাচ এ প্লি ক্যানট বি অ্যাকসেপ্টেড ইন ভিউ অফ দি ফ্যাক্ট। The Honorable Supreme Court in the matter of Vijay Madanlal Chaudhary and others versus Union of India and others, reported in 2022 SCC Online, SC 929 has settled the process envisaged by Section 50 of PMLA is in the nature of inquiry against the proceeds of crime and is not investigation in strict sense of the term for initiating prosecution, and authorities under PMLA are not police officers as such. Thus, the contention of the appellant that learned single judge had no jurisdiction to hear the writ petition cannot be accepted. অর্থাৎ ইডির যে আর্গুমেন্ট ছিল ওই দিনের ওই সিঙ্গল জাজের কোনো ক্ষমতা ছিল না শুনবার, দ্যাট ওয়াজ নট অ্যাকসেপ্টেড বাই দ্য ডিভিশন বেঞ্চ। কেন? যেখানে সুপ্রিম কোর্টকে সাইট করে বলছেন বিজয় মদনলাল চৌধুরী অ্যান্ড আদার্স ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স reported in 2022 SCC Online SC 929 বলছে এই পজিশনকে সেটেল করেছেন সেকশন 50-তে। যখন পিএমএলএ অ্যাক্টে কোনো নোটিশ চায়, ইটস প্রসিডিং শুরু হয়, ইটস এ নেচার অফ এনকোয়ারি, নট ইন নেচার অফ ইনভেস্টিগেশন ইন ট্রু সেন্স, যেটাকে আমরা পুলিশ ইনঅ্যাকশনের ক্ষেত্রে ইনভেস্টিগেশন। নেক্সট আর্গুমেন্ট, মানে প্রথম পয়েন্টে কিন্তু দিস ওয়েন্ট ইন ফেভার অফ মানিকা গম্ভীর। আমি ঠিক আইনের কোনো জায়গাকে কোনো ফেভার এগেনস্ট এভাবে বলা উচিত না, এই পয়েন্টে ওদের পয়েন্টটা দাঁড়ালো। অর্থাৎ সিঙ্গল জাজের কাছে এই ডিটারমিনেশন ছিল, কারণ এই ম্যাটারটা পুলিশ ইনঅ্যাকশনের ম্যাটার নয়, কারণ সেকশন 50 PMLA অ্যাক্ট অনুযায়ী এটা ইনভেস্টিগেশন নয়, ইটস এনকোয়ারি। Next argument advanced by the counsel for the appellant is that on account of subsequent development nothing survives in the writ petition itself. Subsequent development মানে কবে থেকে ডেভেলপমেন্ট, মানে এই যে ইন্ট্রিম অর্ডার যেদিনকে দিলেন, অর্থাৎ এই যে 30শে আগস্ট 2022 এবং 6 সেপ্টেম্বর 2022-এর পর যে ডেভেলপমেন্টগুলো হয়েছে, ঠিক আছে? তাহলে এবার কি কি ডেভেলপমেন্ট হয়েছে? তা এই যে 26শে আগস্ট পরে বলছে দ্য রেকর্ড রিফ্লেক্টস দ্যাট দ্য সোল প্রেয়ার অফ দ্য পিটিশনার অফ রিট পিটিশন টু কোয়াশ দি সামান। ওই বলেছিলাম প্রথমে সামান 26শে জুলাই এবং 12ই আগস্ট যে সামানগুলো করা হয়েছিল, ডেকে পাঠানো হয়েছিল, সেগুলো চ্যালেঞ্জ করা হয়েছিল। দিস সামান্স ওয়ার ইস্যুড ফর দি লিমিটেড পারপাস সিকিং অ্যাপিয়ারেন্স অফ দি পিটিশনার বিফোর ইডি অন দি গিভেন ডেট, ওই দিন যাবার জন্যে। দি সামান ফর অ্যাপিয়ারিং অন 26 জুলাই 2022 কন্টেন্স একটা নম্বর আছে, অ্যান্ড সামান ডেটেড এত ডিফারেন্ট সামান নাম্বার আর একটা নাম্বার আছে। These summons were issued in connection with একটি কেস নাম্বার আছে, ECIR নাম্বার। দ্য এই ECIR নাম্বারটা একটা কেস নাম্বার। The summons were in terms of section 50 clause 2 and 50 clause 3 of PMLA related to powers of authorities regarding summon, production of documents and to give evidence etc. এই জন্য ডেকে পাঠাতে পারে অথরিটি for the purpose of inquiry. Subsection 2 of section 50 empowers the specified officer to summon a person whose attendance is considered necessary, give evidence to produce records during the course of an investigation proceeding under this act. In terms of section 3, the person so summoned are required to attend the person through authorized agents, and they are bound to state the truth in respect of subject specified therein, মানে সহযোগিতা করার জন্য। It is undisputed before this court that after the order of learned single judge, in pursuance to the direction of learned single judge, the writ petitioner has appeared before the appellant at Kolkata. অ্যাপিয়ার করেছিলেন উনি, অর্থাৎ কোঅপারেট করেছেন মানিকা গম্ভীর। There is no further direction to writ petitioner by appellant to appear, আর কোনো ডিরেকশন ছিল না অ্যাপিয়ার করবার জন্য। Hence the impugned summons have been worked out, মানে কাজ হয়ে গেছে, and have lost their force now. আচ্ছা 27 তারিখে যদি কাউকে আসতে বলে, ধরো এখানে বলেছে দুটো দিন, 26শে জুলাই আর 12ই আগস্ট আসতে বলেছে, 26শে জুলাই কেটে গেলে 26শে জুলাই চলে গেল, 26শে জুলাই 2022টা রিপিট করবে না।
যে সামানটাকে চ্যালেঞ্জ করছেন সেই সামানটা হচ্ছে 26শে জুলাই 2022 আসার জন্য। তাহলে তো 26শে জুলাই কেটে গেলে ওটা চলেই যাচ্ছে। সেটাই বলছেন, অ্যাজ অন ডেট দেয়ার ইজ নাথিং অন রেকর্ড ইন্ডিকেটিং রিট পিটিশন ইজ ফার্দার রিকোয়ার্ড টু অ্যাপিয়ার বিফোর দি অ্যাপিলেন্ট ইন টার্মস অফ সেকশন 50 PML। আর তো ডাকা হয়নি। Thus nothing survives in the pending writ petition. In fact, by way of interim relief, learned single judge had granted the final relief to the writ petitioner. মানে ওই দিন ওই সামানটা স্টে করার মাধ্যমে ফাইনাল রিলিফ দিয়ে দিয়েছিলেন রিট পিটিশনারকে, কারণ ওটার পর আর থাকে না, ওটা ওই দিন শেষ হয়ে গেল, ওটা ওভার। Therefore, the writ petition has now become infructuous for all practical purposes. 26 তারিখ আগস্ট 2022 কি আবার ফিরে আসবে? আমাকে এটা বোঝান। 26শে আগস্ট, এই 26শে জুলাই 2022 আর 12ই আগস্ট 2022 কি আবার ফিরে আসতে পারে নাকি? সামানগুলো ওই দিনে আসবার জন্যে। তো ওইটা যদি সেদিনকে স্টে হয়ে যায় তাহলে তো ফাইনাল রিলিফ 27 তারিখ সকালে তো কিছু নেই, 12ই আগস্টের পর কিছু নেই। এরপরে বলা হয়েছে সোফার অ্যাজ দি আদার ইস্যুস, আর এটা মনে রাখবেন এই প্যারাগ্রাফটা কিন্তু প্যারাগ্রাফ 10, আমি আবার যাব কারণ প্যারাগ্রাফ 10টা আমি দেখাবো এখান থেকে। আদার ইস্যুস relating to making false declaration in writ petition, the writ petition is citizen of India and claiming the relief under Article 19 and 15(3) of the Constitution, on the basis of which are only available to the citizen of the country. We find that undisputedly writ petition is not a citizen of India. সেটা ওরাই ঠিক করেছেন যে সিটিজেন অফ থাইল্যান্ড, কারণ সিটিজেন অফ ইন্ডিয়া এটা ওনারা টাইপোগ্রাফিক্যাল এরার বলেছেন। But we need not go into the issue because the issue has become academic on the account of subsequent development noted above. Similarly, we also find that the impugned order, while extending the interim protection for no coercive action, no reasons have been assigned by the single judge, but this issue also becomes academic now because of the summons impugned in petition have lost their force. Therefore, the council appellant also placed reliance upon the order of single bench in the court in the matter of Manka Gambhir versus Union of India, reported in 2020 to Calcutta Law Times, wherein the summons issued by the present petitioner by Joint Commissioner of Customs NSCBI Airport Kolkata was subject matter of challenge. Referring to the same, he has raised the submission that the writ petitioner resides in Rajouri Garden, New Delhi, but such an issue also at this stage need not be gone into. Thus, we find that nothing survives in the writ petition, present writ petition, pending before the learned single judge, which has become infructuous on account of subsequent development noted above. Thus, we permit appellant to approach the learned single judge for formal disposal of the writ petition in terms of the observations made above. Liberty to mention before the learned single judge, appeal is accordingly disposed of. এই অর্ডারটার পর আর কোনো অর্ডার দেওয়া লাইনের সিঙ্গেল জাজের পক্ষে কি সম্ভব ছিল? লাস্ট প্যারাটা এক্স্যাক্টলি স্যার কি বলেছে যদি একটু বলেন দর্শকদের। এই প্যারাটা ডিসপোজ অফ ফর্মাল ডিসপোজালের জন্য পাঠিয়ে দেওয়া হলো। ডিসপোজাল মানে এক্স্যাক্টলি স্যার ফর্মাল ডিসপোজাল মানে মামলাটা শেষ করবার জন্য। Thus, we find nothing survives in the present writ petition pending before the learned single judge, which has become infructuous on account of subsequent development noted above. Thus, we permit the appellant to approach the learned single judge for formal disposal of the writ petition in terms of the observations made above. Liberty to mention before the learned single judge, the appeal is accordingly disposed of. মানে সিঙ্গেল জাজই স্যার এটাকে ডিসিশন নিতে পারে? করলেন এটার ভিত্তিতে। সিঙ্গেল জাজ এটার বাইরে কি করে ট্রাভেল করবেন? আর কি মানে ডিসিশনটা কি? 26, এই যে বললাম 26শে জুলাই কেটে গেছে, 27 তারিখ আর সেটার কোনো ফোর্স নেই, 12ই আগস্ট কেটে গেছে, 13ই আগস্ট আর তার কোনো ফোর্স নেই। তাহলে অস্তিত্বহীন জায়গায় কিসের জন্য ট্রাভেল করবেন? আপনি চ্যালেঞ্জ করেছেন দুটো সামানকে। তাহলে প্রশ্নটা দাঁড়াচ্ছে এই জায়গায় যে কোন জায়গায় সিঙ্গেল জাজ ভুল করলেন। এইটা জাজমেন্ট দেখুন, বিচারপতি চিফ জাস্টিস অ্যান্ড বিচারপতি অনন্যা বন্দ্যোপাধ্যায় তাদের ডিসিশন। সিঙ্গেল জাজ সেটা ডিসপোজ অফ করতে পারেন
ফর ফর্মাল ডিসপোজাল, ইটস এ ম্যাটার ফর ফর্মাল ডিসপোজাল। কোনো সিদ্ধান্ত সেখানে নেওয়া হয়নি। যেই গোটা প্রক্রিয়াটার মধ্যে কোনোভাবেই একজন কোনো বিচারপতি তাকে দায়ী করাটা সঠিক কাজ না। যেটা হয়েছে সেটা মানিকা গম্ভীরের মামলা নিয়ে যদি আমরা বলি, তাহলে তার ফ্যাক্টস দেখলে বোঝা যাচ্ছে যে সিঙ্গেল বেঞ্চ, এই ডিভিশন বেঞ্চের যে টার্মস, ডিভিশন বেঞ্চের ডিটেলড অর্ডার, আমি যেটা পড়ে শোনালাম এতক্ষণ ধরে, এই ডিটেলড অর্ডারের ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চ এই মামলাটি ডিসপোজ করেছেন। ফলে কেউ কারুর প্রোটেকশন তুলে নিচ্ছেন এরকম বিষয়টা নয়, বা আবার কোনো সামান দিলে মানিকা গম্ভীর আদালতে আসতে পারবেন না এমন বিষয়টাও না। তাহলে যেটা হচ্ছে সেটা তিলকে তাল করে একটা জঘন্যতম অপরাধ বিচার ব্যবস্থাকে কালিমালিপ্ত করবার জন্য হচ্ছে। এতে করে কারুর উপকার হচ্ছে না, ক্ষতি হচ্ছে আমাদের সামগ্রিক প্রতিষ্ঠানের। অবশ্যই ক্ষতি হচ্ছে সামগ্রিক প্রতিষ্ঠানের। আমরা কি জানার চেষ্টা করছি কম? আমরা কি ভাবার চেষ্টা করছি কম? নাকি জানতে চাইছি না? যা জানানো হচ্ছে ঠিক সেটুকু জেনে তিলকে তাল করছি সব্যসাচী চ্যাটার্জির ভাষায়। যাই হোক, বাকিটা তো সময় বলবে, কিন্তু আমাদের মনে হয় সংবাদ মাধ্যমেরও একটা দায়িত্ব থেকে যায় সবটুকু জানানো, মানুষকে সবটুকু জানিয়ে ভাবানো, একটু উস্কে যাওয়া প্রবৃত্তিগুলোকে, যেন সমাজটা ঠিক পথে চলে, অপরাধ যেন আর সংগঠিত না হয়। কমেন্টে জানাবেন কেমন লাগলো। পুরো মামলার রায় আপনারা শুনলেন, আপনাদের রায় এবার আমাদের শোনার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।